উৎসব মুখর পরিবেশে ঢাকা ও বঙ্গবন্ধু মেডিকেল সহ একযোগে ৫ হাসপাতালে দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। আজ পাবেন ৫ শতাধিক। টিকা নিলেন ২ প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ স্বনামধন্য চিকিৎসকরা। কোনো ধরনের আমার একটু ব্যথাও নাই। টিকাটা দেওয়ার পরে কোনো অস্বাভাবিকতা আমি অনুভব করছি না। আমার কাছে মনে হয়েছে আগে যা ছিলাম এখন তাই আছি। আমাদের নিজেদের ডাক্তারদের উপর, সরকারের উপর এতটুকু আমাদের আস্থা থাকা উচিত। টিকা কার্যক্রম যে সুষ্ঠু সুন্দরভাবে করা হচ্ছে সেটা নিয়ে যেন মিথ্যা গুজব সৃষ্টি করে দেশের মানুষকে কেউ বিভ্রান্ত না করে। অ্যাপে না হলে টিকা কেন্দ্রে গিয়ে করা যাবে নিবন্ধন। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান্তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জলাবদ্ধতা নিরসন আর মশার উপদ্রব কমানোই প্রথম লক্ষ্য চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের। নগর বিএনপিতে বিভক্তি ভোটে দলটির ভরাডুবির কারণ মতামত বিশ্লেষকদের। আত্মনির্ভরশীল হিসেবে অনেক দূরে গিয়েছে দেশ। মিরপুর সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভাবমূর্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ কাজে লাগানোর আহ্বান। পদ্মা সেতুর সড়ক ও রেলপথের সব স্ল্যাব তৈরি, দৃশ্যমান অর্ধেকেরও বেশি সড়ক। বসে গেছে ৭৫% রেল স্ল্যাব। উৎসবমুখর পরিবেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ একযোগে রাজধানীর ৫টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিন। এরই মধ্যে টিকা নিয়েছেন আইসিটি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর্মী সহ মোট ৫৬০ জনের টিকা নেওয়ার কথা রয়েছে। টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, টিকা নিয়ে আতঙ্ক অনেকটাই কেটে গেছে। অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে এসে নিবন্ধন করতে পারবেন বলেও জানান তিনি। দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরের দিন রাজধানীর ৫টি হাসপাতালে একযোগে শুরু হয় এই কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টিকাদান কেন্দ্রে সকাল ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজে টিকা নিয়ে শুরু করেন দিনের কার্যক্রম। এখানে মোট ৮টি বুথে, প্রতিটিতে ২টি করে টেবিল। প্রথমে রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে ভ্যাকসিনের বুথে গিয়ে টিকা নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ঘণ্টা যেতে না যেতেই উপচে পড়া ভিড়। টিকা কেন্দ্র যেন উৎসবের কেন্দ্রে পরিণত হয়। দিনের শুরুতে নির্ধারিত ২০০ জনের কোটা পূরণ না হলেও কিছুক্ষণের মধ্যে তালিকা ছাড়িয়ে যায় লক্ষ্যমাত্রা। ফ্রন্টলাইনার হিসেবে এই কর্মসূচিতে অংশ নিয়ে স্বস্তির কথা জানিয়ে সাধারণকে আশ্বস্ত করেন তারা। প্রথম দফাতেই করোনার টিকা নিতে পেরে প্রতিক্রিয়া জানান তারা। কোনো ধরনের আমার একটু ব্যথাও নাই, কোনো ধরনের চুলকানি নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। খুবই ভালো আছি, খুবই ভালো লাগছে যে দেশের একটা যুগান্তকারী অধ্যায়ের আমি একজন মুখপাত্র হওয়ার সুযোগ পেয়েছি। ভ্যাকসিন প্রসেসটা শেষ হওয়া, নেওয়া, উঠে আসা এবং এখন প্রায় ২০ মিনিট ২৫ মিনিট হয়ে গেছে। এখন পর্যন্ত আমাকে কোনো রকম অস্বস্তি বা কোনো কিছু অসুবিধা বোধ করছি না। টেনশনে ছিলাম যে আমাদের স্বাভাবিক জীবনে কবে ফিরতে পারবো কিনা। ভ্যাকসিনটা দিয়ে মনে হচ্ছে সেই উদ্বেগটা ঘাড় থেকে সরে গেছে। ভয় পাবার বা সংশয়ে থাকার কোনো কারণই নাই। আমি নিজেই মাত্র নিয়ে এসেছি। একই দিনে একই সাথে দুজন নিতে পারলাম। আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, ভ্যাকসিনের আওতায় আপনারা আসুন। প্রথম যে ডিউটি করতে আসছিলাম তখন কিন্তু আমি কোভিড ইনফেক্টেড হয়েছিলাম আইসিইউ থেকে, এবং আমার থেকে আমার পুরো ফ্যামিলি, আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি ভ্যাকসিনটা নিব। ১১টা নাগাদ মন্ত্রী পরিষদের প্রথম কোন সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী। বিএসএমএম-এর এই তালিকায় আছেন স্বাস্থ্য সচিব ও তথ্য সচিবও। স্বেচ্ছা প্রণোদিতভাবে যারাই চেষ্টা করবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে, সরকার প্রত্যেককে বিনামূল্যে দিবে। টিকা কার্যক্রম যে সুষ্ঠু সুন্দরভাবে করা হচ্ছে সেটা নিয়ে যেন মিথ্যা গুজব সৃষ্টি করে দেশের মানুষকে কেউ বিভ্রান্ত না করে তার জন্য অনুরোধ করছি। এবং আমি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে, সংসদ সদস্য হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে এই টিকাটি গ্রহণ করে সবাইকে আমি অনুপ্রাণিত এবং উৎসাহিত করতে চাই। টিকা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে টিকা নিয়ে জনমনের শঙ্কা অনেকটাই কেটে গেছে। অ্যাপে নিবন্ধন না করলেও কেন্দ্রে গিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি। যারা টিকা নিয়েছে সকলেই ভালো আছে, সুস্থ আছে, কোনো রকমের
অসুবিধা দেখা দেয়নি, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। পাশাপাশি মুগ্ধা মেডিকেল কলেজ, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলায় 5 শতাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিশেষ ব্যক্তিরা টিকা নেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, এই মুহূর্তে যদিও বিএসএমএমইউর যে টিকাদান কর্মসূচি সেটির সব কার্যক্রম তারা গুটিয়ে এনেছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই কার্যক্রম শেষ হয়ে গেছে এবং তাদের দেওয়া তথ্য মতে কিন্তু বিএসএমএমইউতে প্রায় 20 ভাওয়েল, অর্থাৎ প্রতি ভাওয়েলে যেহেতু 10 ডোজ করে থাকে, অর্থাৎ 200 জনকে করোনা টিকা দেয়া হয়েছে। আমরা কিন্তু সকাল থেকে কিন্তু যখন এই কার্যক্রম শুরু হয় তখন তাদের যে রেজিস্ট্রেশন ফর্মে যে নামে তালিকা ছিল সেটি কিন্তু আসলে 150 কাছাকাছি ছিল, কিন্তু এরপরে যখন আসলে বাড়তে থাকে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি হাসপাতালের অন্য চিকিৎসক যারা আগে রেজিস্ট্রেশন করেননি তারা এসে এই কর্মসূচিতে অংশ নিতে চেয়েছেন এবং পাশাপাশি অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী, স্টাফ, নার্স তারাও কিন্তু এসেছেন এবং পরে সংযুক্ত হয়েছেন এবং তাদের যে তালিকা, এই তালিকায় কিন্তু আরও ছিল, কিন্তু তারা আজকের মতো কিন্তু এই পর্যন্ত এখানেই শেষ করে দিয়েছেন এবং সকাল 9টায় যখন শুরু হয় তখন কিন্তু প্রতিষ্ঠানটির যে এই যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিই কিন্তু আজকে দিয়ে এই কর্মযজ্ঞ শুরু করেন। এরপর কিন্তু হাসপাতাল পরিচালক তিনিও দিয়েছেন এবং এখানেই কিন্তু স্বাস্থ্য সচিব সহ আরও একজন সচিব কিন্তু এখানে এই দিয়েছেন এবং সবশেষ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে 11টা নাগাদ কিন্তু এর আগে যে মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে কিন্তু আইসিটি প্রতিমন্ত্রী তিনিও দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যে এখন পর্যন্ত যারা দিয়েছেন বিভিন্ন বয়সের কিন্তু দিয়েছেন, একদম কম বয়সী অর্থাৎ তরুণ ডাক্তার থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ তারাও কিন্তু দিয়েছেন, কিন্তু কারোর মধ্যেই কিন্তু তেমন পার্শ্ব প্রতিক্রিয়া বা তেমন ধরনের কোনো অস্বস্তি এমন কিন্তু কারোর মধ্যেই কেউ বোধ করেনি। আমরা চেষ্টা করেছি অনেকের সঙ্গে কথা বলতে, তারা কিন্তু সবাই বলেছেন তারা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং সবচেয়ে বড় কথা এইখানে যে ঠিক পাশেই কিন্তু একটি চিকিৎসা কেন্দ্র রাখা হয়েছিল, অর্থাৎ বেশ কয়েকটি বেড দিয়ে দুইটি জায়গায় চিকিৎসা কেন্দ্র করা হয়েছিল এবং সেই চিকিৎসা কেন্দ্রে কিন্তু তাদের চিকিৎসার ব্যবস্থা করে রাখা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু কাউকে যেতে হয়নি। কেউ হয়তো খানিকটা সময় এখানে বসে, যেহেতু বসার জায়গা ছিল, খানিকটা বসে তারা বিশ্রাম নিয়েছে, কিন্তু তখনও কিন্তু তারা অস্বস্তি বোধ করেনি। অর্থাৎ যে কথাটি বারবারই হচ্ছিল পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি, সেই পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু কথা আমরা কিন্তু কারো কাছ থেকে শুনিনি। যদিও এখানে পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য যদি কোনো সে ধরনের কিছু কেউ অনুভব করে সে ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছিল। তো সে অর্থে বলা যায় যে গত দিনের শুরু এবং প্রথম ধাপের এই আজকের দ্বিতীয় দিন মোটামুটি সফলভাবেই সম্পন্ন করতে পেরেছে বাংলাদেশ। তো এই ছিল তার দিন এখনকার মতো আমার কাছ থেকে। করোনার টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। নড়াইলের অরুণিমা রিসোর্টের পাখির অভয়ারণ্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে ওঠার পথে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করে সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছে সরকার। সকালে ভিডিও কনফারেন্সে মিরপুর সেনানিবাসে DSC/SC 2021 কোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশের স্থিতিশীলতা ও ভাবমূর্ত রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠার পর থেকেই দেশি বিদেশি সামরিক কর্মকর্তাদের সমর জ্ঞান ও আধুনিক কৌশল সহ উন্নত প্রশিক্ষণ দিয়ে আসছে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSC/SC। করোনার কারণে এবছর কর্মকর্তারা কোর্স সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানটির নিজস্ব ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে। ৪৫ সপ্তাহের প্রশিক্ষণ শেষে বছরের শুরুতেই কোর্সে অংশ নেয়া কর্মকর্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মিরপুর সেনানিবাসে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতেই দেশি বিদেশি মোট ২২৫ জন কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের সনদ দেয়া হয়।
বক্তব্যে বৈশ্বিক পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী। জানান, দেশের ভাবমূর্তি রক্ষায় কাজে লাগাতে হবে প্রশিক্ষণ। এ প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েটগণ তাদের অর্জিত জ্ঞান এর মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল, টেকসই, আত্মনির্ভরশীল, সর্বোপরি দেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেদিকেই লক্ষ্য রাখবেন। রোহিঙ্গা সংকটে মিয়ানমার এখনো অন্যায় করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভরশীল জাতি হবার পথে দেশ এগিয়েছে। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো। আমরা আত্মনির্ভরশীল একটি জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেকাংশে আমরা সাফল্য অর্জন করেছি। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ গড়ার পথে যাত্রা অব্যাহত থাকবে জানিয়ে করোনা থেকে সবাইকে সুরক্ষিত থাকার আহ্বান জানান সরকার প্রধান। ভ্যাকসিন এসে গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষের আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সূচি চূড়ান্ত করতে দিল্লি গেলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মোদীর সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। আর এ সফরে তিস্তা চুক্তির ব্যাপারে সুখবরের অপেক্ষায় থাকা ঢাকা বলছে, বল এখন দিল্লির কোর্টে। এহসান জুয়েলের রিপোর্ট। করোনার মহামারীর মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার প্রথম কোনো বিদেশ সফরে ঢাকা আসার ঘটনা গত বছর চাঞ্চল্য সৃষ্টি করে কূটনৈতিক মহলে। ধারণা করা হয় নানা ইস্যুতে দুই দেশের মধ্যে সৃষ্ট বরফ গলাতেই ছিল তার সফর। এরপর 17 ডিসেম্বর হয় দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক। সেখানে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় সুস্পষ্ট কিছু প্রস্তাবনা। মার্চ মাসে মুজিববর্ষের আয়োজনে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয় মোদীকে। তবে সেই সফরে আনুষ্ঠানিকতার বাইরেও হবে যোগাযোগ, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা। কিছু এমওইউ আছে কানেক্টিভিটির ক্ষেত্রে, কিছু প্রজেক্ট যেগুলো প্রায় কমপ্লিশনের মধ্যে আছে। তারপরে আমাদের সাইড থেকে যেমন এই স্বাধীনতা সড়কের বিষয়টা আছে, তো এইগুলো বেশ উদ্বোধন করা বা চালু করার এই বিষয়গুলো রয়েছে। তবে বরাবরের মতোই বাংলাদেশের আগ্রহের তালিকার শীর্ষে তিস্তা চুক্তি। পররাষ্ট্র সচিবের এইবারের দিল্লি সফরে কিংবা মার্চ মাসে প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফরে এই বিষয়ে কোনো অগ্রগতি হবে কিনা বিষয়টি ভারতের উপর নির্ভর করছে বলে জানান সচিব। তিস্তার বিষয়টা তো এখন বল ওদের কোর্টে আছে, তাই না? সুতরাং আমরা যেটা বলেছি যে তিস্তার ব্যাপারে আমরা অবশ্যই শুনতে চাই একটা সুখবর। অবশ্যই আমরা চাইবো যে তারা যত দ্রুত এটার ব্যাপারে একটা সুরাহা করে দেয় আমাদের জন্য। আগামী 29 জানুয়ারি দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন FOC বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিবের এই দিল্লি যাত্রা। দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমাদের টেবিলে বা আমাদের প্লেটে, সবগুলোই আমরা আলোচনা করব। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের 47 দিন পর সেতুর কাজে আরেক সাফল্য এসেছে। 6.15 কিলোমিটার সেতুর স্প্যানে বসানোর সড়ক ও রেলপথের সব স্ল্যাব তৈরির কাজ শেষ হয়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর পূর্ণাঙ্গ অবকাঠামো দৃশ্যমানের পর এখন সেতুর সড়ক ও রেলপথ তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। স্পেনে রাত দিন বসানো হচ্ছে স্ল্যাব। গত মঙ্গলবার রোডওয়ে স্ল্যাব তৈরির কাজও শেষ হয়েছে। এর আগে রেলের স্ল্যাব তৈরি সম্পন্ন হয়। তৈরি স্ল্যাবগুলো রাখা হচ্ছে মাওয়া প্রান্তের সংযোগ সেতুর শুরুর পয়েন্টের পাশে। এখান থেকে নিয়েই সেতুতে বসানোর কাজ চলছে। সেতুর রোডের স্ল্যাব সবগুলো কমপ্লিট হয়েছে, সেই সাথে আমাদের পদ্মা সেতুর কাজগুলো ধাপে ধাপে এগিয়ে চলছে। চাইনিজদের সাথে কাজ করে আমাদেরও ভালো লাগতেছে। 126টি স্ল্যাব নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেই 126টি স্ল্যাব পুনরায় কাস্টিং করা হলো। এটা হচ্ছে সর্বশেষ স্ল্যাব, যেটির মাধ্যমে পদ্মা সেতুর সবগুলো রোডওয়ে স্ল্যাব সম্পূর্ণ হবে। একের পর এক পদ্মা সেতুর সব বড় কাজ শেষ হচ্ছে। সব স্ল্যাব তৈরি সম্পন্ন হয় স্বপ্নের সেতুর অগ্রগতি আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সেতু সংশ্লিষ্টরা। লোকাল পার্সোনালও আমরা কম পাচ্ছি, অনেকের মধ্যে কোভিড পাওয়াতে আমাদের তো একটা লকডাউন করা আছে, কোনো কোভিডের লোককে সাসপেক্টেড লোক আমরা রাখি না। তবে আমরা অগ্রগতি যেটা আমরা বলেছি যে জুন 2022-এর মধ্যে শেষ হবে।
পদ্মা সেতুর উপরতলায় রোডওয়ে স্ল্যাবের কাজের অগ্রগতি 56% এবং নিচতলায় রেলওয়ের কাজের অগ্রগতি 75%। মাওয়ার কুমার বকিয়াডে 2018 সালের জানুয়ারিতে স্ল্যাব নির্মাণ শুরু হয়েছিল। পদ্মায় তলিয়ে যাওয়া 126টি রোডওয়ে স্ল্যাব সহ 2917টি সবকটি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে, আর স্থাপন হয়ে গেছে 1627টি। রেলওয়ে স্ল্যাবের 2959টির মধ্যে সব নির্মাণ সম্পন্ন হওয়ার পর 2210টি স্থাপন সম্পন্ন হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বেড়েছে। বইছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। সকাল 7টায় নওগাঁয় এবছরের সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল। সূর্যের দেখা পাওয়া যায় না দিনের অনেকটা সময়। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে সব দিক। ঠান্ডার চোখ রাঙানি উপেক্ষা করে মানুষকে তবুও বাইরে আসতে হয় জীবিকার প্রয়োজনে। আমাকে তো কাজ করে খাইতে হয়, এখন 2 দিন ধরে কুয়াশার জন্য বেড়াইতে পারি না। আমার কাম করাই লাগে, এখন আমাদের কুয়াশার জন্য হাত ঠাং টাড়াটাড়ি করে গাওয়া কাটতে পারি না। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় অসহনীয় হয়ে উঠেছে নওগাঁর জনজীবন। গত কয়েকদিন মৃদু থেকে মাঝারি মাত্রায় থাকলেও শৈত্যপ্রবাহ বইছে তীব্র হয়ে। বুধবার রাত 12টা থেকে বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 5.8 ডিগ্রি সেলসিয়াস। হাত পা শীতকাল লেগে যাচ্ছে, ঠান্ডা লাগছে খুব, যা কাজ কামে যাওয়ার পাচ্ছি না। 3-4 দিন ধরে খুবই বাতাস, আজকে বাতাস খুবই বেশি, হাড়ে খালি লাগতেছে। রাজশাহী ও পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। কনকনে বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্ররা। অন্যদিকে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট কমেনি কুড়িগ্রাম ও দিনাজপুরে। ছিন্নমূল মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। এদিকে গত কয়েকদিনের তুলনায় খুলনায় তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে 10-এ নেমে এসেছে। রাউজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। ঘন কুয়াশার কারণে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় অনেককে। গতরাতের ফ্লাইটের সময় পরিবর্তন হওয়ায় সকালে কিছু যাত্রীকে হোটেলে নিয়ে যাওয়া হয়। তবে করোনা পরীক্ষার মেয়াদ শেষ হওয়ায় শঙ্কায় আছেন যাত্রীরা। ঘন কুয়াশার কারণে বুধবার রাত থেকে কোনো ফ্লাইটই সময়মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। চট্টগ্রাম, মাস্কট, দাম্মাম, দোহা, কলকাতা, দিল্লির ফ্লাইট শিডিউল ঘন কুয়াশার কারণে বিলম্বিত হয়। করোনা পরীক্ষার পর 72 ঘন্টা পার হয়ে যাওয়ায় শঙ্কায় পড়েছেন বিদেশগামী যাত্রীরা। আজকে 28 তারিখে দিনের 12টা বাজে ফ্লাইট হবে, লিখে দিছে আমাদেরকে এখানে। তারপর মানুষ তো সকালবেলায় মোটামুটি হাজির। এখন দেখতেছে বিমানের শিডিউলে উঠতেছে না। অনিশ্চিতের ভিতরে মানুষগুলো পড়ে রয়েছে, কোথায় যাবে? কিছুক্ষণ পরে আমার কোনো টেস্টের ওভার টাইম আমার কোনো টেস্ট ওভার টাইম ফার্স্ট টাইম আমি যাওয়ার চেষ্টা করতেছি, অথচ তারা আমার এই ভোগান্তিতে পড়ে আছে। বৃহস্পতিবার সকালে যাত্রীদের অনেককে হোটেলে নিয়ে যাওয়া হয়। এর আগে অনেকেই বুধবার রাতভর বিমানবন্দরের সামনে অবস্থান করেন। হঠাৎ ফ্লাইট পরিবর্তনের নোটিশে ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা শত শত যাত্রী। রুমে ছিলাম, সেই রুমেই থাকতাম অথবা বাসায় থাকতাম, সময় উচিত আমরা পৌঁছে যেতাম। এখন আমরা তো আইসা আমাদের বিপদ হয়ে গেছে। কোন হচ্ছে আমাদের থাকার কোনো জায়গা নাই, কইছে তোমাদের থাকার ব্যবস্থা তোমরা করে নাও, আমাদের এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। বুধবার রাতে বিমানের মাস্কটগামী একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা পরিবর্তন করা হয়। এরপর একই কারণে একে একে বাতিল হয় এয়ার আরাবিয়া ও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এখনই, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সই করেছেন এই সংক্রান্ত নির্বাহী আদেশেও। বুধবার ওয়াশিংটন ডিসিতে তিনি বলেন, সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকেই নেতৃত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। দায়িত্ব নিয়ে একের পর এক নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার 1 সপ্তাহ পার করলেন তিনি। আর এদিনই জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে ও পরিবেশ রক্ষায় সই করলেন নির্বাহী আদেশে। The attitude of the American people toward
greater impetus on focusing on climate change and doing something about it has increased. That's why I'm signing today an executive order to supercharge our administration's ambitious plan. জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সরকারের ব্যবস্থা গ্রহণ ও ডেমোক্র্যাট দলের কার্যক্রম তুলে ধরতে আগামী এপ্রিলে সম্মেলনের আয়োজন করা হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্থনি ব্লিনকেনের নিয়োগ চূড়ান্ত করেছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। গেল 20 জানুয়ারি বাইডেনের শপথ অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রীর অনুমোদন দিয়েছে সিনেট, যার মধ্যে অন্যতম অস্টিন হন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী, আর ইয়েলেন হন মার্কিন প্রথম নারী অর্থমন্ত্রী। শপথ নেওয়ার পরপরই কাজের মধ্যে ডুবে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অর্থনৈতিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন সহ বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ও নেতৃত্বের দাপট বাড়াতে একযোগে কাজ করছেন বাইডেন প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। কিছুক্ষণ আগে দক্ষিণ ভারত থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি কলকাতায় এসেছেন। পরবর্তী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত। তাজরিন, আপনাকে ধন্যবাদ। শুধু দেবী শেঠি নন, আপনাকে জানিয়ে রাখি যে উত্তর ভারতের বলা ভারতের অন্যতম আরেকজন বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ অশ্বিনী মেহতা, তিনিও আছেন। তিনিও একই সঙ্গে দক্ষিণ ভারত থেকে যেমন সকালবেলা উড়ে এসেছেন দেবী শেঠি, উত্তর ভারত দিল্লি থেকেও কিন্তু একই রকম ভাবে বিশেষ বিমানে উড়ে এসেছেন এই অশ্বিনী মেহতা। এই দুই ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্থানীয়ভাবে অ্যাপোলো এবং উডল্যান্ডস হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞরা মোট 7 জন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক চলছে। হাসপাতাল সূত্র যেটা নিশ্চিত করেছে যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হওয়ার পর পরিবারের সদস্য জানেন প্রণা গাঙ্গুলি, তিনি সেখানে আছেন, তার সম্মতিক্রমে এনজিওগ্রাফি করা হতে পারে ঠিক ভারতের সময় বেলা 3টে। এখনো পর্যন্ত এইটুকুনি হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। জানেন যে তার যে হৃদযন্ত্রের ধমনী, 3টে ধমনীতেই ব্লকেজ পাওয়া গিয়েছে। একটি ধমনী, যেটি ডান দিকের ধমনী, সেখানে 95% ব্লকেজ থাকাতে প্রথম 3 তারিখেই স্টেন বসানো হয় এবং তারপর যে দুটো ধমনীতে 65 এবং 75% ব্লকেজ ছিল, সেই দুটো ধমনীতেই পরবর্তীতে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে স্টেন বসানোর কথা ছিল। গতকালকে আচমকায় তিনি অস্বস্তি বোধ করেন এবং তারপর আমরা দেখেছি ঠিক করিডোর ধরে কলকাতা পুলিশের সহযোগিতায় দক্ষিণ কলকাতার বেহালা মহারাজের বাড়ি থেকে বাইপাস সংলগ্ন কাদাপাড়ার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরে আপনি গোটা ক্রিকেট দুনিয়া, বিশেষ করে সৌরভ ভক্তদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। যদিও দিন যত সন্ধ্যার দিকে রাতের দিকে গড়ে ততটাই পরিষ্কার হয়ে যায় আসলে সৌরভ গঙ্গোপাধ্যায় চিন্তামুক্ত অবস্থায় আছেন। তার দর্শক, তাকে যারা ভালোবাসেন, তার সমর্থক ফ্যানদের কোনো চিন্তার কারণেই বারবারই মেডিকেল বুলেটিন প্রকাশ করে সেটি বলা হয় এবং আজকে সকালবেলা সর্বশেষ যে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে মানুষের শরীরে যে কটি প্যারামিটার আছে প্রত্যেকটি প্যারামিটার ইতিবাচক অবস্থাতেই রয়েছে, শুধুমাত্র এনজিওগ্রাফি করার প্রয়োজন। কারণ তার আগে আপনাকে আগেই বলেছি যে তার আগে প্রথম যে 3 তারিখে তার স্টেন্ট বসানো হয়েছিল, 2 তারিখে তার যে ধমনীতে 3টে ধমনীতে একই সঙ্গে ব্লকেজ ধরা পড়েছিল, সেই বাকি বকেয়া দুটো ধমনীতে যে স্টেন্ট বসানোর কাজ বাকি আছে সেটি কিন্তু শুধুমাত্র বসানো হবে। তো সার্বিকভাবে মহারাজের শারীরিক অবস্থার সবশেষ খবর নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের দিতে থাকবো। এই ছিল আমার কাছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার সবশেষ। কলকাতা থেকে আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। মানুষের বিনোদনের জন্য তৈরি করা রিসোর্ট যেন হয়ে গেছে পাখির অভয়ারণ্য। শীত মৌসুমের অতিথি পাখি শুধু নয়, বছরের বেশিরভাগ সময়ে এলাকাটি থাকে দেশি বিদেশি নানা জাতের পাখির দখলে। নড়াইলের অরুণিমা রিসোর্টে আসা দর্শনার্থী আর কর্তৃপক্ষ সবাই অবশ্য খুশি প্রকৃতির এমন সহায়তা পেয়ে। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নড়াইল জেলার কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে কয়েক বছর যাবৎ পাখির এমন আনাগোনা। শীত মৌসুমের সংখ্যা বাড়ে কয়েক গুণ।
50 একর আয়তনের রিসোর্টটিকে কেন্দ্র করেই এদের চলাফেরা। নির্ভয়ে নিঃসংকোচে ঝাঁক বেঁধে ওড়ার দৃশ্যই জানান দেয় পাখিরা এখানে গড়ে নিয়েছে আপন রাজ্য। অতিথি পাখি এবং দেশি পাখির একটা মেলবন্ধন এখানে সৃষ্টি হয় আর কি। যারা পাখি প্রেমী আছেন তারা এই জায়গাটি এসে অতিথি পাখি দেখবেন, শুধু তার সৌন্দর্যটা উপভোগ করবেন, এতে কোনো সন্দেহ নেই। ভোরের আলো ফুটতে না ফুটতেই তাদের জীবিকার ব্যস্ততা। বিভিন্ন প্রজাতির পরিযায়ী চেনা অচেনা অসংখ্য পাখি চলে যায় খাদ্যের সন্ধানে। বেলা গড়াতেই তাদের ফিরে আসা চিরচেনা অরুণিমার গাছের আস্তানায়। পাখিদের কল্যাণে অজপাড়াগা এখন পর্যটনের সম্ভাবনায় ভরপুর। একসঙ্গে এত পাখি দেখার সুযোগ পাওয়া বিরল ঘটনা বলে মনে করেন দর্শনার্থীরা। গাছে গাছে যেরকম ফুল ধরে সেরকম করে মনে হচ্ছে গাছে গাছে আসলে পাখি ধরেছে। দেশের পাখি বিদেশের পাখি আছে, দেখে খুব মুগ্ধ হয়েছি আমরা। মানে মনে হচ্ছে এটা অন্য একটা জগতে মনে হয় আমরা প্রবেশ করেছি। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্রটিতে পাখিদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এটার জন্য আলাদাভাবে সিকিউরিটি দিয়ে রাখতে হয় এবং এরা কিন্তু আমার এখানে কিন্তু খাবার খায় না। টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি কিন্তু খাবার দেই না। এরা বিকালে আসে, 4টের পরে আসে, আসার পরে থাকে, সকালে ফজরের নামাজের পর চলে যায়। দর্শনার্থী ও কর্তৃপক্ষ মনে করেন আশপাশের উন্মুক্ত জলাশয় ও পাখিদের বিচরণ কেন্দ্রগুলোতে সুরক্ষা এবং প্রাকৃতিক খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে প্রশাসন ও এলাকাবাসীর ইতিবাচক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তারা। সময় সংবাদ, নড়াইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব মুখর পরিবেশে একযোগে 5 হাসপাতালে দেয়া হলো করোনা ভ্যাকসিন। 2 প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ টিকা নিলেন 5 শতাধিক। কেন্দ্রে গিয়ে করা যাবে নিবন্ধন। আত্মনির্ভরশীল হিসেবে অনেক দূরে গিয়েছে দেশ। মিরপুর সেনানিবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভাবমূর্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ কাজে লাগানোর আহ্বান। এবং জলাবদ্ধতা নিরসন আর মশার উপদ্রব কমানোয় প্রথম লক্ষ্য চট্টগ্রামের নবনির্বাচিত মেয়রের। নগর বিএনপিতে বিভক্তি ভোটে দলটির ভরাডুবির কারণ মত বিশ্লেষকদের। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।